একটা ভিডিও ভাইরাল করার জন্য একজন ইউটিউবার কত দূর পর্যন্ত যেতে পারে। একজন ছোট্ট ইউটিউবার যার ভিডিও নিয়ে সবসময় মানুষ হাসাহাসি করে, ট্রল করে, অপমান করে, কিন্তু একদিন সে এমন একটা সিদ্ধান্ত নেয় যে সে এমন ভিডিও বানাবে যেটা রাতারাতি তাকে বিখ্যাত করে দেবে। আর সেই কারণে সে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে এমন এক পরিত্যক্ত জায়গায় যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায়। শুরুতে সবকিছুই ছিল কন্টেন্টের জন্য, কিন্তু সময় যতই এগোচ্ছিল ততই চারপাশের পরিবেশ যেন ভয়ানক থেকে আরো বেশি ভয়ানক হতে শুরু করে। তখন একটাই প্রশ্ন থেকে যায়, সে কি সত্যি ভূতের অস্তিত্ব খুঁজে পেয়েছিল, নাকি এই সবকিছুই ছিল শুধুমাত্র লোক দেখানো? আজ আমরা এমন একটি মুভি এক্সপ্লেন করব যার নাম সিট এজ। এই কান্নাডা হরর থ্রিলার মুভিটি আপনাকে সত্যি সিট এজে বসিয়ে রাখবে শেষ পর্যন্ত। আশা করি মুভিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে ঘোস্ট টাউন নামের একটা পরিত্যক্ত শহরকে দেখানো হয়। আসলে সেখানে বিশাল একটা ম্যানশন ছিল, আর সেই মহলের আশেপাশে পুরোটা জায়গা পরিত্যক্ত ছিল, ঘন জঙ্গল ছিল। আর লোকমুখে শোনা যায় এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক বেশি হয়। এইসব শোনার পরে গোস্ট হান্টার অশোক সেখানে চলে আসে। সত্যি কি সেখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি অর্থাৎ ভূতুরে কাণ্ড হয় কিনা, নাকি শুধুমাত্র মানুষের মুখের কথা, সেটা পরীক্ষা করার জন্য অশোক রাতের বেলা সেখানে একটা বাড়ির কাছাকাছি আসে। কিন্তু হঠাৎ করে সে ভয়ানক এক শব্দ শুনতে পায় যেটা তার কানের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। সেই শব্দটা আসলে কোথা থেকে আসছিল অশোক সেটারই জানার চেষ্টা করছিল এবং কারো নাম ধরে ডাকার চেষ্টা করছিল। অশোক যখনই সেই বাড়ির ভেতরে যায় তখনই সেই শব্দটা সে ক্লিয়ারলি শুনতে পায়। কেউ একজন তার পাশ থেকেই বলছে লকেট। লকেটের নাম ধরেই সে বারবার চিৎকার করছিল, আর অশোক দেখতে পায় তার হাতেই একটা লকেট রয়েছে। আসলে এই গোস্ট টাউনে আসার পরে সে এই লকেটটা কুড়িয়ে পেয়েছিল। অশোক তখন বুঝতে পারে এখানে সত্যি কোনো আত্মা রয়েছে, না হলে এমন ভূতুরে কাণ্ড হবার কথা নয়। এছাড়া সে এটাও বুঝতে পারে ভূতের সাথে এই লকেটের নিশ্চয় কোনো সম্পর্ক রয়েছে, আর তাই সে চায় এই আত্মার আসলে কি ঘটনা সেটা জানার জন্য এই লকেটটা সে এখান থেকে নিয়ে যাবে। তাই সেই বিল্ডিং থেকে সে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যায়। তারপরও কোনো রকম উঠে দাঁড়ায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। অশোক সেই গোস্ট টাউন থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই আশেপাশে সেই আত্মাগুলো তাকে সেই লকেট ফেরত দেবার জন্য চিৎকার করছিল। অশোক কোনোভাবে সেখান থেকে ফিরে আসে। সে তার বাড়িতেই বসেছিল আর সেই লকেটটা খুলে দেখার চেষ্টা করছিল, আর তখনই দেখা যায় সেই আত্মাগুলো সেখানেও চলে এসেছিল। এদিকে অশোক লকেটটা খুলতেই একটি মেয়ের ছবি দেখতে পায়। অন্য একটা ছবি দেখতেই যাবে, ঠিক তখনই তার স্ত্রী সেখানে চলে আসে, আর তার স্ত্রীকে দেখার পরে সেই আত্মাগুলো সেখান থেকে থেমে যায়। তার স্ত্রী যখন অশোককে টাচ করে অশোক ভয় পেয়ে যায়। তার স্ত্রী বলে, এবারের ট্যুর থেকে ফিরে আসার পরে তুমি কেমন যেন ভয়ে আছো, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। কিন্তু অশোক তার স্ত্রীর সাথে এই সবকিছু শেয়ার করতে চাইছিল না। সে চাইছিল না তার স্ত্রী এসব জানুক, কারণ জানলে সে অনেক বেশি টেনশন করবে। রাতের বেলা যখন অশোক ঘুমাচ্ছিল হঠাৎ করেই সে জেগে ওঠে, কারণ তার কাছে মনে হচ্ছিল কেউ তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছিল। তার চিৎকার শুনে তার স্ত্রীও জেগে যায় আর বলে, কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। অবশেষে অশোক বলে, এবার যখন সে গোস্ট টাউনে গিয়েছিল সেখান থেকে আসার পরেই তার সাথে অদ্ভুত সব কাজ হচ্ছে। তার মনে হচ্ছে কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে। এছাড়া তার মনে হচ্ছে কেউ তাকে সবসময় ফলো করছে। কিন্তু অশোকের স্ত্রী তাকে শান্ত করে আর বলে, এটা তোমার মনের ভুল, আশেপাশে কেউ নেই, থাকলে তো আমিও টের পেতাম, তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। যদিও অশোক তার স্ত্রীর কথা শুনে তখন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তার মনে হচ্ছিল লকেটটা সেখান থেকে নিয়ে আসাটা তার একেবারেই উচিত হয়নি, আর এই জন্য সে ঠিক করে আবারও সেখানে যাবে আর লকেটটা ফেলে আসবে। পরের দিন সকালবেলাতেই অশোক যখন সুইমিং পুলে সুইমিং করছিল হঠাৎ করেই তার মনে হতে থাকে কেউ একজন তার পা ধরে টানছে। আসলে সেই অশরীরী আত্মা অশোককে পেয়ে বসেছিল, আর সেই অতৃপ্ত আত্মা পানির দিকে অশোককে টেনে নিয়ে যাচ্ছিল। অশোক অনেক চেষ্টা করে উপরে ওঠার, চিৎকার করার, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না, আর অবশেষে সুইমিং পুলেই অশোক মারা যায়। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়। শহরের পুলিশ স্টেশনকে দেখানো হয়, আর এই পুলিশ স্টেশনের দায়িত্ব ছিল পুলিশ অফিসার শম্ভুনাথ। শম্ভুনাথের পুলিশের চাকরির পাশাপাশি আরও একটা শখ ছিল, আর সেই শখটা হচ্ছে রিলস দেখা আর রিলস তৈরি করা। এমনকি থানায় সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়েই নিজের রিলস বানায়।
আর এভাবেই কাজের পাশাপাশি শম্ভুনাথ রিলস বানায় এবং রিলস দেখেও। শম্ভুনাথ সেখানে বসে বসে রিলস দেখছিল। তারপরে হঠাৎ করেই তার রিলসের মধ্যে সিদ্ধু নামের একটি ছেলে রিলস আসে, আর রিলসটা দেখতেই তার ভালো লেগে যায় আর প্রশংসা করতে থাকে। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে, আরে স্যার, আপনার তো অনেক ভাগ্য ভালো, দেখুন সিদ্ধু ছেলেটি এই মুহূর্তে থানায় বসে রয়েছে। শম্ভুনাথও দেখতে পায়, আরে হ্যাঁ, এই ছেলেটি এখন তো থানায় বসে রয়েছে। শম্ভুনাথ জিজ্ঞেস করে, এ থানায় কেন এসেছে? তখন তার অ্যাসিস্ট্যান্ট জানায়, আসলে এর বিরুদ্ধে একটা কমপ্লেন রয়েছে। শম্ভুনাথ তার অ্যাসিস্ট্যান্টকে বলে সিদ্ধুকে সেখানে ডেকে নিয়ে আসার জন্য। আর দেখা যায় সিদ্ধু সেখানে একা ছিল না, বরং তার এক দুঃসম্পর্কের মামা রঘুও ছিল। সিদ্ধু সেখানে শম্ভুনাথের সাথে কথা বলতে থাকে, আর একটা সময় কথায় কথায় সিদ্ধু তাকে জানায় তার মামা রঘুর জন্যই একটা সময় সে ভিডিও তৈরি করার উৎসাহ পেয়েছে। আসলে প্রথমে সিদ্ধু ডেইলি ব্লগস বানাতো, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে সে যা যা করত সেই সব কিছু ব্লগ আকারে আপলোড করত। শম্ভুনাথ তাকে জিজ্ঞেস করে, তুমি কি সারাদিন এগুলোই করো, অন্য কোনো কাজ করো না? সিদ্ধু বলে, না না স্যার, আমি একটি আইটি কোম্পানিতে জবও করি, কিন্তু ইউটিউবার হওয়াটা আমার একটা প্যাশন, আর সেটা আমি কোনোভাবেই ছাড়তে পারছি না। শম্ভুনাথ জিজ্ঞেস করে, এইসব ডেইলি ব্লগ কি কেউ দেখে? সিদ্ধু বলে, হ্যাঁ স্যার, অবশ্যই দেখে, কিন্তু একটু কম দেখে, আর এই জন্যই আমার মামা আমাকে বলেছে অন্য কোনো কন্টেন্ট ট্রাই করার জন্য, আর আমি সেটাই ট্রাই করার চেষ্টা করছি। এখন আমি পার্কে যাই, বিভিন্ন কাপলদের ফলো করি, যখনই তারা রোমান্স করতে শুরু করে সেটা আমি গোপনে ভিডিও করি। এছাড়া যেসব কাপল একসাথে বসে কথা বলতে থাকে আমি সেখানে ক্যামেরা নিয়ে উপস্থিত হয়ে যাই এবং তাদের ভিডিও রেকর্ড করতে শুরু করি, আর তখন তারা বিরক্ত হয়ে এমনি সেখান থেকে চলে যায়, আর এইসব ভিডিও মানুষ ফানি ভিডিও হিসেবে দেখতে শুরু করে। শম্ভুনাথ বলে, এখন কি তোমার ভিউজ বেড়েছে? সিদ্ধু বলে, হ্যাঁ, আগের থেকে একটু বেড়েছে। আর এরপরেই শম্ভুনাথ তার রিলসগুলো দেখতে শুরু করে, এছাড়া রিলসে পড়া সেই কমেন্টগুলো দেখতে শুরু করে। তখনই হঠাৎ করেই দেখতে পায় শম্ভুনাথের একটা কমেন্ট। শম্ভুনাথ বলে, আরে আমি এই কমেন্টটা কখন করলাম? সিদ্ধু বলে, স্যার, একটু আগেই আমি আপনার মোবাইলটা নিয়ে যখন আমার রিলসগুলো বের করেছিলাম তখন আমি আমার ভিডিওতে আপনার হয়ে কমেন্টটা করে দিয়েছি। এতে শম্ভুনাথ বলে, আরে তুমি তো আমাকে জোকার বানিয়ে দিচ্ছ। কিন্তু তারপরও শম্ভুনাথ তার আরও একটি প্রশংসা করে, আর এই জন্যই সিদ্ধু সেখানে বসেই লাইভ করতে শুরু করে সেই পুলিশ অফিসার শম্ভুনাথকে নিয়ে, আর এতে সে রেগে যায়। শম্ভুনাথ বলে, তুমি তো আমাকেই কন্টেন্ট বানিয়ে ফেলেছ, এখনই তাড়াতাড়ি এই ভিডিওটা ডিলিট করো, নয়তোবা তোমাকে জেলে ভরে দেব। সিদ্ধু সেটাই করে। এরপরেই দেখানো হয় আসলে সিদ্ধুর ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হয়েছে। এই রঘুর আসলে একটা ইয়োগা সেন্টার রয়েছে, সেখানে রঘুর কাছে ছেলে মেয়ে সবাই ইয়োগা শিখতে আসে। একদিন দেখা যায় রঘুর সাথে দেখা করতে আসে সিদ্ধু। রঘু তখন তাকে বলে, তোমার ফ্যামিলি বলছে তোমার নাকি জবে আজকাল মন নেই, তুমি জব ছেড়ে দিতে চাইছো, জব ছাড়ার পরে তুমি কি করবে? সিদ্ধু বলে, আমি ইউটিউব কন্টেন্ট বানাবো। এরপরেই রঘুর সাথে সিদ্ধু বসে আলাদাভাবে কথা বলে, আমি বুঝতে পারছি না কি কন্টেন্ট তৈরি করব। রঘু তাকে বলে, তুমি ডেইলি ব্লগস করতে পারো। সিদ্ধু প্রথম প্রথম সেটাই করে, কিন্তু সেখানে বেশি ভিউজ না আসার কারণে তার এই আইডিয়াটা ভালো লাগে না। তখন রঘু তাকে বলে প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য। সিদ্ধু সেটাও ট্রাই করে, ভিউ ভালোই আসছিল, কিন্তু সে যতটা আশা করেছিল ততটা নয়। আর এভাবেই দিন কেটে যাচ্ছিল। তারা আরও বেশ কিছু কন্টেন্ট ট্রাই করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। দিন দিন সিদ্ধু হতাশ হয়ে পড়ছিল। সে ভাবতে থাকে হয়তোবার তার আবারও চাকরিতে ফিরে যেতে হবে। সে হতাশ হয়ে পড়ছিল। ঠিক তখনই একদিন রঘুর ইয়োগা সেন্টারে নন্দিনী আসে। নন্দিনী সেখানে আসলে ইয়োগা সেন্টারে ইয়োগা শিখতে এসেছিল। ঠিক তখনই সেখানে এসে সিদ্ধুকে দেখতে পায় আর বলে, আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। সিদ্ধু আগ্রহ নিয়ে বলে, হয়তো আমার ইউটিউব ভিডিওতে দেখেছো। এরপরেই সিদ্ধু তার ইউটিউব ভিডিওগুলো নন্দিনীকে দেখায়। নন্দিনী বলে, হ্যাঁ, আমি তোমার ভিডিওগুলো দেখি, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, খুব ফানি হয়। এটা শুনে সিদ্ধু তো অবাক, কারণ তার ভিডিওতে ম্যাক্সিমাম কমেন্টগুলো ছিল হাসি, ফানি এবং তাকে ট্রল করা নিয়ে। কারো তার ভিডিও ভালো লাগতে পারে এটা সিদ্ধুর ধারণাই ছিল না। এদিকে জলজন্ত একটি মেয়ে তার সামনে বসে তাকেই বলছে যে তার ভিডিও ভালো লাগছে। সিদ্ধুর খুশি তো সীমা থাকে না, সে আবার নতুন করে উৎসাহ পায়। আর এভাবেই দেখা যায় নন্দিনী যখনই ইয়োগা সেন্টারে আসতো সিদ্ধুও আসতো, আর এভাবেই কথা বলতে বলতে তারা একে অপরের কাছে চলে আসে। আর এরপরেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। দেখা যায় সিদ্ধু অনেক জোরে সোরে কোমর বেঁধে নেমেছিল ইউটিউবে সফল হওয়ার জন্য, আর এই জন্য একটা সময় সে ফুড রিভিউ শুরু করে, আর ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে শুরু করে। আর এখন কিছু মানুষ সিদ্ধুর ফ্যানও হয়ে যায়। এভাবেই কিছুদিন চলে যায়। দেখা যায় সিদ্ধু আর রঘু সে ছিল ফেসিয়াল করার জন্য। ঠিক তখন
তখনই সেখানে দুইজন পুলিশ চলে আসে আর সিদ্ধুকে বলে তোমাদের থানায় যেতে হবে। সিদ্ধু তো অবাক হয়ে যায়, থানায় কেন? তখন পুলিশ অফিসার বলে গেলেই বুঝতে পারবে, এখন চলো। পুলিশ স্টেশনে আসার পরে শম্ভুনাথের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে কেন তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আসলে ফুড রিভিউ করতে গিয়ে সিদ্ধু একটা হোটেলের ফুড রিভিউ করেছিল, কিন্তু সেই একই হোটেলের খাবার খেয়ে কয়েকজন ফুড পয়জনে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। কিন্তু সিদ্ধু তার ভিডিওতে সেই খাবারের অনেক প্রশংসা করেছিল। এইদিকে খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আর এই জন্যই তার নামে কেস হয়েছে। সেই হোটেল মালিককেও সেখানে ডাকা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। সেই হোটেল মালিক বলে আমি অনেক বছর ধরে ব্যবসা করছি, কখনো এমনটা হয়নি। সেই দিন হয়তোবা ভুলবশত কোনো একটা গন্ডগোল হয়ে গেছে, দোষটা আমার নয়। এদিকে শম্ভুনাথের যেহেতু সিদ্ধুর প্রতি একটা সফট কর্নার ছিল, তাই সে বলে এখানে তো এই ইউটিউবারেরও দোষ নয়, তাহলে কি বা করার, কেসটাকে এভাবে ডিসমিস করতে হবে। এই জন্য সে সিদ্ধুকে একটা ওয়ার্নিং দিয়ে থানায় থেকে চলে যেতে বলে। এদিকে রঘু দেখা যায় নতুন একটা অ্যাপার্টমেন্টে শিফট হয়েছিল, সেখানে বসেই তারা কথা বলছিল। রঘু বলতে থাকে এই অ্যাপার্টমেন্টে আসা আমার একেবারেই ঠিক হয়নি। সিদ্ধু বলে কেন? রঘু বলে আসলে কিছুদিন আগে এই অ্যাপার্টমেন্টে একজন মহিলা মারা গিয়েছিল আত্মহত্যা করে, আর আমার মনে হয় তার আত্মা এখনো এখানে রয়েছে, আমি সেটা অনুভব করতে পারি। সিদ্ধু তার কথাতে হাসে আর বলে তুমি কি পাগল নাকি? আজকের মতো মডার্ন যুগে এসেও তুমি এইসব ভূতে বিশ্বাস করছো? রঘু বলে আমার কথা তোমার বিশ্বাস করতে হবে না, তুমি সেই অ্যাপার্টমেন্টে যেয়ে থাকো, তাহলেই তুমি বুঝতে পারবে, অনুভব করতে পারবে যে আশেপাশে কেউ না কেউ রয়েছে। কিন্তু তারপরও সিদ্ধু তার কথায় পাত্তা দেয় না। রাতের বেলা সিদ্ধু তার বাড়ি ফিরে আসছিল। সিদ্ধু যখন তার বাড়ির সামনে চলে আসে, হঠাৎ করে সে খেয়াল করে তার গাড়ির সামনে কিছু একটা চলে গেছে। সিদ্ধু কৌতূহলী হয়ে পড়ে আর এই জন্য গাড়ি থেকে নেমে একটু ঝোড়ের দিকে যেতে শুরু করে দেখার জন্য। ঠিক তখনই ঝোড় থেকে আচমকাই তার বাবা বের হয়ে আসে। সিদ্ধু তার বাবাকে এভাবে দেখে একেবারে ভয়ে পড়েই যায়। সিদ্ধুর বাবা বলে তুমি বাসার ভেতরে না যেয়ে এখানে কি করছো? সিদ্ধু বলে আমার মনে হলো আমার গাড়ির সামনে দিয়ে কেউ দৌড়ে পালিয়ে যাচ্ছে। সিদ্ধুর বাবা বলে তুমি ভুল দেখেছো, এখান থেকে চলো। সিদ্ধু তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে? তখনই সিদ্ধু বুঝতে পারে আসলে তার বাবা এখানে স্মোক করতে এসেছিল। এদিকে দিনে দিনে সিদ্ধুর বাবা মা সিদ্ধুর ফিউচার নিয়ে টেনশনে পড়ে যাচ্ছিল, কারণ সে কোনো কাজ করছিল না, জব করছিল না, এক ইউটিউব নিয়ে পড়েছিল। এখন তার কি হবে? সিদ্ধু তখন তাকে বলে তাকে আরো একটু সময় দেবার জন্য, সে নিশ্চয়ই একজন সফল ইউটিউবার হবে। বাড়ি থেকে প্রেশার পাবার পরে সিদ্ধু আবারও ভাবতে থাকে তাকে নতুন কিছু ট্রাই করতে হবে, যেটা তাকে রাতারাতি পরিচিতি পাইয়ে দেবে, ভাইরাল করে দেবে। আর তখনই তার মনে পড়ে রঘুর অ্যাপার্টমেন্টের কথা। সিদ্ধু আবারও রঘুর সাথে দেখা করে এবং তার অ্যাপার্টমেন্টে আসলে কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। রঘু বলে রাতে যখন সে ঘুমাতে যায় তার কানে পায়েলের আওয়াজ শুনতে পায় সে। তার কাছে মনে হচ্ছে কেউ সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, আর এটা একদিন দুই দিন নয়, বেশ কয়েকদিন সে শুনতে পেয়েছে। ঠিক ওই সময়টাতে সেখানে নন্দিনীও চলে আসে। নন্দিনী যখনই সেখানে ভূতের ব্যাপারে শুনতে পারে, নন্দিনীও বলে হ্যাঁ ভূত অবশ্যই আছে, সে নিজেও ভূতের ব্যাপারে এক্সপিরিয়েন্স করেছে। অর্থাৎ রঘু আর নন্দিনী ভূতে বিশ্বাস করত। তাদের কথা শুনে সিদ্ধুর মাথায় নতুন কন্টেন্টের একটা আইডিয়া চলে আসে। বাসায় ফিরে সে আবারও এই ধরনের ভূতুরে কন্টেন্ট নিয়ে ইউটিউবে সার্চ করতে থাকে। সিদ্ধু অবাক হয়ে যায়, সে দেখতে পায় হান্টেড ভিডিওগুলোতে মিলিয়ন্সের উপরে ভিউ আসছে, আর এগুলো অনেক মানুষ পছন্দও করছে। তখনই সিদ্ধু বুঝতে পারে তাহলে এগুলো সেও ট্রাই করতে পারে, এতে করে তার ভিউজ অনেক বেড়ে যাবে। পরের দিন যখন রঘু আর নন্দিনীকে তার আইডিয়ার কথা জানায়, তারাও অনেক এপ্রিসিয়েট করে আর বলে আইডিয়াটা ভালো, তারা এটা অবশ্যই ট্রাই করতে পারে। কন্টেন্ট তৈরি করার জন্য রঘুর অ্যাপার্টমেন্টে তারা কিছু গোপন ক্যামেরা লাগায়, আর সিদ্ধু রঘুকে বলে আজকে আমি তোমার অ্যাপার্টমেন্টে তোমার সাথেই থাকবো। রঘু রাজি হয়ে যায়। এরপরে মাঝরাতে হঠাৎ করেই তারা ভয়ানক শব্দ শুনতে পায়। রঘু কাঁপতে শুরু করে আর এতে সিদ্ধু নার্ভাস হয়ে যায়। তারপরও সিদ্ধু রঘুকে বলে তুমি এখানেই থাকো, আমি দেখি কোথা থেকে আওয়াজটা আসলো। দরজার কাছে যেতেই সেই পায়েলের আওয়াজ শুনতে পায় সিদ্ধু, তাই সে লাইট এবং ক্যামেরা অন করে সেই দিকেই যেতে শুরু করে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই হঠাৎ করে সে দেখতে পায় তার সামনে দিয়ে একটা ছায়া চলে যায়। এতে সিদ্ধুর ভয়টা আরো বেড়ে যায়, কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য সে আরো সামনে এগিয়ে যায়। গতকাল রাতে মোবাইলে যার সে রেকর্ড করেছিল সেই সবকিছু সে ইউটিউবে আপলোড করে দেয়। আর সিদ্ধু দেখতে পায় তার আগের অন্যান্য সব ভিডিওর থেকে
এই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ আসছিল। এছাড়া মানুষের কমেন্টগুলো ছিল পজিটিভ, তারা সবাই বলছিল এটা সত্যি সত্যি ভূত, আর এগুলো দেখতে একেবারে ন্যাচারাল মনে হচ্ছে। আর এতে সিদ্ধু অনেক খুশি হয়ে যায় আর স্থির করে নেয় এখন থেকে এই ধরনের কন্টেন্ট সে বানাবে। এই জন্য বিভিন্ন ভূতুরে জায়গায় যায় আর হান্টেড প্লেসগুলোতে যেয়ে সে ভূত ক্যাপচার করে আর সেগুলোই তার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়। আর দেখা যায় দিনে দিনে সিদ্ধুর ভিউজ এবং ফ্যান দুটোই বেড়ে যাচ্ছিল, অর্থাৎ সিদ্ধু ইউটিউবে সফল হয়ে যায়। আর তার এই সফলতা দেখে তার বাবা মাও অনেকটা নিশ্চিত হয়ে যায়। এছাড়া সিদ্ধুর সাবস্ক্রাইবার 1 লাখে পৌঁছে যায় আর এই জন্য সে তার বাড়িতে বসে সেলিব্রেট করে। আর সেখানে নন্দিনী আর রঘুও আসে, তারা সেখানে অনেক আনন্দ করে। একটু পরেই নন্দিনী বলে তার ওয়াশরুমে যেতে হবে, এই জন্য সিদ্ধু আর রঘু সেখানে বসেই গল্প করছিল। এদিকে নন্দিনী যখন সেই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে সিদ্ধুর রুমে তার ল্যাপটপটা দেখতে পায় যেটা ওপেনই ছিল। কৌতূহলবশত নন্দিনী সেখানে আসে। নন্দিনীর আসলে ভালো লেগেছিল, কারণ সিদ্ধুর ল্যাপটপেও তারই ছবি দেয়া ছিল। কিন্তু তখনই সে সেখানে একটা ফাইল ওপেন দেখতে পায়। কৌতূহলবশত ফাইলটা ওপেন করে, কিন্তু ফাইলটা দেখার সাথে সাথে সে প্রচণ্ড রেগে যায় আর রেগে মেগে সিদ্ধুর কাছে আসে আর বলে, আমি ভাবতেও পারিনি যে তুমি এতদিন ধরে আমাকে বোকা বানিয়ে আসবে। সিদ্ধু বলে, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো, বলা হয়নি, কিন্তু আমি তোমাকে সত্যি সবকিছু খুলে বলতাম। আসলে এতদিন ধরে সিদ্ধু যেসব হান্টেড কন্টেন্ট বানাচ্ছিল সেখানে আসলে কখনোই সিদ্ধু ভূত এক্সপিরিয়েন্স করেনি বা ভূত ক্যাপচার করেনি। তার ভিডিওতে যেসব ভূত বা আত্মা সে দেখাচ্ছিল সেই সবকিছুই ছিল এআই আর ভিএফএক্স এর সাহায্য নিয়ে। রঘু তখন বলে, ওর কোনো দোষ নেই, আইডিয়াটা আসলে আমারই ছিল। আসলে সেই রাতে যখন সিদ্ধু ক্যামেরা আর লাইট নিয়ে নিচে নেমেছিল, তখন সে আর কাউকে নয়, সেই অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানকে দেখেছিল, যে আসলে তাড়াহুড়ো করে ওয়াশরুমে যাচ্ছিল। এছাড়া নুপুরে যে আওয়াজটা সে পেয়েছিল সেটার কোনো সোর্সই সে খুঁজে পায়নি। পরের দিন তারা ভাবতে থাকে এইসব ভিডিও আপলোড করলে কেউ দেখবে না, আর এই জন্যই সিদ্ধু তখন বলে, আমরা এই ভিডিওগুলোতে যদি ভিএফএক্স এবং এআই এর মাধ্যমে একটা আত্মাকে বসিয়ে দিতে পারি তাহলে অনেকটা রিয়েল লাগবে। রঘু আইডিয়াটা পছন্দ করে আর এরপরে থেকেই তারা এভাবেই হরর কন্টেন্টগুলো বানিয়ে যাচ্ছিল। এছাড়া রঘুই সিদ্ধুকে বলেছিল নন্দিনীকে এই বিষয়টা আপাতত না বলার জন্য, পরে তারা এটা জানিয়ে দেবে। কিন্তু এই কথাগুলো নন্দিনী কোনোভাবেই হজম করতে পারছিল না, মেনে নিতে পারছিল না। নন্দিনী বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এছাড়া রঘু আঙ্কেলের অ্যাপার্টমেন্টের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল সেখানে নুপুরের আওয়াজ আর যে ছায়াটা দেখানো হয়েছিল সেটা আমার একেবারে ন্যাচারাল মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি সেগুলো তোমরা সবকিছুই এডিট করে বসিয়ে দিয়েছিলে। নন্দিনী বলে, যে তার সাবস্ক্রাইবারদের এভাবে ঠকাতে পারে সে নিশ্চয়ই আমাকেও ভালোবাসার মধ্যে ঠকাবে। আমি আর তোমার সাথে এই সম্পর্কটা রাখতে চাই না। নন্দিনী সেখান থেকে সিদ্ধুর সাথে ব্রেকআপ করে চলে আসে, কিন্তু সিদ্ধু এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছিল না। সে নন্দিনীকে অনেক মিস করতে থাকে, সে তাকে বারবার কল করতে থাকে, কিন্তু নন্দিনী কোনোভাবেই তার কলটাই রিসিভ করছিল না। হতাশায় ডুবতে থাকে সিদ্ধু। এরপরে হঠাৎ করে মোবাইল স্ক্রল করতে করতে অশোকের একটা ভিডিও সিদ্ধুর সামনে আসে, যে মুভির শুরুতে সেই ঘোস্ট টাউনে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পরে যে ভিডিওটা আপলোড করেছিল সেই ভিডিওটাই সিদ্ধুর সামনে আসে। সেই ভিডিওতে অশোক বলছিল সে অনেক হান্টেড প্লেসগুলোতে যেয়ে ভিডিও করেছে, কিন্তু এই জায়গাটার মতো হরর প্লেস, কিন্তু এই জায়গাটার মতো ভৌতিক জায়গা সে আগে কখনো দেখেনি। এখানে আসলেই মনে হবে যে আশেপাশে কেউ তাকে ফলো করছে, আশেপাশে আত্মার উপস্থিতি অনুভব করা যায়। এছাড়া এখানে সে ফেসেও গিয়েছিল, এখানে সে একটা লুপের মধ্যে ফেসেও গিয়েছিল। অশোক তার ভিডিওতে বলে অনেক কষ্টে সে এসব আত্মা এবং লুপ থেকে বের হতে পেরেছে এবং সেখান থেকে জীবিত ফিরে আসতে পেরেছে, কিন্তু এখন সে অনেক ভয়ের মধ্যে রয়েছে। অশোকের ভিডিও দেখার পরে সিদ্ধু ঠিক করে সেও ঠিক একই জায়গায় যাবে, কারণ সিদ্ধু ভেবেছিল যদি সত্যি সেখানে ভূত থাকে আর সেটা যদি সিদ্ধু সবাইকে দেখাতে পারে তাহলে সবাই তাকে আরো বেশি বিশ্বাস করবে। এছাড়া সে নন্দিনীর বিশ্বাস আবার অর্জন করতে পারবে, নন্দিনী তাকে আবারও ভালোবাসতে শুরু করবে। তার এই আইডিয়াটা যখন সে রঘুকে বলে, রঘু একেবারেই মানা করে দেয় আর বলে, তুমি অশোকের সেই ভিডিওটা তো দেখেছো, কিন্তু সেখান থেকে ফিরে আসার পরে অশোকের সাথে কি হয়েছে সেটা কি তুমি জানো? সেই হরর প্লেস থেকে ফিরে আসার ঠিক 2 দিন পরেই আকস্মিকভাবে অশোকের মৃত্যু হয়, যেটা একেবারেই স্বাভাবিক মৃত্যু ছিল না। কিন্তু সিদ্ধু রঘুকে বলে, হয়তো তার মৃত্যু সেভাবেই লেখা ছিল এই জন্য, কিন্তু আমাকে সেখানে যেতেই হবে, নন্দিনীর বিশ্বাস অর্জন করতেই হবে। রঘু অবশেষে রাজি হয়ে যায়। এদিকে সিদ্ধু তার ইউটিউব চ্যানেলে একটা লাইভ শুরু করে আর বলে এবার সে হরর এক্সপিরিয়েন্স নেয়ার জন্য
জন্য সেই ঘোষ টাউনে যাবে। সেখানে আসল মিস্ট্রিটা কি সে আসলে সলভ করতে চায়। দেখা যায় সেখানে অনেক অনেক কমেন্ট আসছিল সিদ্ধুর পক্ষ নিয়ে। সিদ্ধুকে সবাই বলছিল সেখানে যাবার জন্য। সবার এত সাপোর্ট দেখার পরে সিদ্ধু একেবারেই তৈরি হয়ে যায় সেখানে যাবার জন্য। এরপরে সিদ্ধু যখন ব্যাগপত্র গুছিয়ে বের হতে যাবে সে তার মা এবং বাবার পা ছুঁয়ে প্রণাম করে। এটা দেখে তার বাবা মা অবাক হয়ে যায়। সিদ্ধুর আসলে হলো কি, এমনটা তো সে আগে কখনো করেনি। অন্যদিকে সিদ্ধুর মনে ছিল সে তো একটা মিশনে যাচ্ছে। প্রথম মিশন সেই হরর প্লেসে যেয়ে সেখান থেকে ফিরে আসা, দ্বিতীয় মিশন নন্দিনীর বিশ্বাস অর্জন করা। কিন্তু রাস্তায় আসার পরেই রঘু তার পথ আটকে দাঁড়ায়। রঘু তাকে বলে আমিও তোমার সাথে যাব। সিদ্ধু বলে আঙ্কেল আপনার সেখানে যাওয়া একেবারেই ঠিক হবে না, সেটা খুবই ভয়ানক একটা জায়গা। রঘু বলে আমি শুরু থেকেই তোমার পাশে ছিলাম, এবারও পাশে থাকবো, তোমার এটা নিয়ে টেনশন করতে হবে না। এরপরই তারা দুজনে চলে যায় নন্দিনীর বাসার সামনে। রঘু নন্দিনীকে ডাকার জন্য ভেতরে চলে যায়। একটু পরে দেখা যায় নন্দিনী একাই গাড়িতে এসে বসে পড়ে, কিন্তু সে একেবারে চুপচাপ ছিল। আর তখনই রঘুও ফিরে আসে আর বলে নন্দিনী বাড়িতে নেই। সিদ্ধু বলে আরে তুমি কি বলছো, এই তো নন্দিনী গাড়িতে এসে বসে পড়েছে। রঘু পিছনে তাকিয়ে দেখতে পায় কেউ নেই আর বলে তুমি কি বলছো, এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। সিদ্ধু নন্দিনীকে বলে আঙ্কেল আমার সাথে কি মজা করছে? তখনই নন্দিনী বলে ওঠে তুমি কে, আমি তো তোমাকে চিনি না। এতে একেবারেই কনফিউজড হয়ে যায় সিদ্ধু, এরা কি বলছে। নন্দিনী পিছে বসে আছে অথচ রঘু আঙ্কেল বলছে সে তাকে দেখতেই পাচ্ছে না। অন্যদিকে আবার নন্দিনী আমাকে বলছে সে আমাকে চিনতে পারছে না। এসব আসলে কি হচ্ছে? আর ঠিক তখনই তারা দুজনেই হেসে ওঠে। রঘু আর নন্দিনী বলে আসলে আমরা তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম। অবশেষে সিদ্ধু স্বস্তির নিঃশ্বাস ফেলে। আসলে সিদ্ধুর আইডিয়াটা রঘু নন্দিনীর সাথে শেয়ার করেছিল আর তখনই তারা দুজনেই ডিসাইড করে নিয়েছিল তারা সিদ্ধুর সাথে যাবে। সিদ্ধু যেহেতু সত্যিই কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছিল তাই তারা সেখানে যাবে এবং সিদ্ধুকে সাপোর্ট করবে। তারা ড্রাইভ করতে শুরু করে। অনেকটা ড্রাইভ করার পরে অবশেষে গোস্ট টাউনের কাছাকাছি এরিয়াতে তারা চলে আসে, কিন্তু এর পরের রাস্তাটা তাদের জানা ছিল না। তখনই সেখানে তারা একজন পোস্টম্যানকে দেখতে পায়। সিদ্ধু তাকে জিজ্ঞেস করে ঘোস্ট টাউনের রাস্তাটা কোথায়। সেই লোকটা বলে তোমরা সেখানে যেও না, সেখানে কেউ গেলে আর ফিরে আসে না, আর যদিও বা কেউ ফিরে আসে সে বেশি দিন বাঁচে না। এসব শোনার পরে সিদ্ধু একেবারে উড়িয়ে দেয় আর লোকটাকে বলে যদি এমন কিছু ঘটে সেটা তারা দেখে নেবে। এখন সে যেন ঘোস্ট টাউনে যাওয়ার রাস্তাটা তাকে বলে দেয়। আরো কিছুক্ষণ আসার পরে তারা সেই ভুতুড়ের শহরে চলে আসে আর সেখানে একটা বাড়ির সামনে দাঁড়ায়। আসলে এই বাড়ি থেকেই সব ভুতুড়ে কর্মকাণ্ড ঘটে। এই বাড়ির একটা ব্যাক স্টোরি রয়েছে। এখানে আসার আগেই সিদ্ধু আর রঘু এই বিষয়ে অনেক বেশি চুলচেরা বিশ্লেষণ করে এসেছে। সেই সব ইনফরমেশন অনুযায়ী তারা এই বাড়ির ঘটনাটা নন্দিনীকে বলতে শুরু করে। তারা বাড়ির ভেতরে যাবার পরে নন্দিনীকে একটা ফ্যামিলি ফটো দেখায় আর সেই ফটোতে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের ছোট্ট একটি বাচ্চা মেয়ে ছিল। আসলে এই পরিবারটাই এখানে অনেক বছর আগে বসবাস করত। ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেই ধনী পরিবার এখানে খুব সুখে শান্তিতেই বাস করছিল। লোকটা অনেক ধনী থাকায় তার আন্ডারে অনেক মানুষ কাজ করত, কিন্তু একদিন হঠাৎ করেই লোকটার সন্দেহ হতে থাকে যে তার স্ত্রী কারোর সাথে পরকীয়াতে জড়িয়ে রয়েছে। এতে সে প্রচন্ড রেগে যায়, কিন্তু সে বুঝতেই পারছিল না বা খুঁজে বের করতে পারছিল না যে তার স্ত্রী আসলে কার সাথে পরকীয়াতে জড়িয়ে গেছে। আর এতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অনেক কষ্টের পরে কাউকে না খুঁজে পেয়ে সে একে একে তার আন্ডারে যেসব লোক কাজ করছিল সবাইকে মারতে শুরু করে। এটা দেখে তার স্ত্রী পুরোপুরি শকড হয়ে যায়, হতবাক হয়ে যায়। এরপরেই তার স্ত্রী একটা লকেট বের করে সেটা দেখতে শুরু করে। আসলে এই লকেটটা মহিলাটির প্রেমিক দিয়েছিল। সেই লকেটের ভেতরে আসলে তাদের দুজনেরই ছবি ছিল। মহিলার হাজব্যান্ড হঠাৎ করেই লকেটটা দেখতে পেয়ে যায় এবং তাকে লকেটটা দিতে বলে, কিন্তু সেই মহিলা কোনোভাবেই সেই লকেটটা দিতে চায় না। আর পেছাতে পেছাতে একটা সময় ব্যালকনি থেকে পড়ে সেও মারা যায়। কিন্তু তারপরও সেই লকেটটা সে তাকে দেয় না এবং সেটা কোনো একটা জায়গায় হারিয়ে যায়। এতে আরো বেশি রেগে যায় সেই লোকটা। এতে সে প্রচন্ড রেগে গিয়ে সেখানে থাকা সব লোককে একে একে মেরে ফেলে, এমনকি তার ছোট বাচ্চাটাকেও। আর অবশেষে নিজেও আত্মহত্যা করে। কিন্তু মারা যাবার পরেও তার আত্মা তৃপ্ত হয় না, বরং সেই লকেটটাই এখানে খুঁজতে থাকে। গ্রামবাসী তাই ভাবতে থাকে মারা যাবার পরেও ভূত হয়ে সে তার স্ত্রীর প্রেমিককে খুঁজে বেড়াতে থাকে, সেই লকেট খুঁজে বেড়াতে থাকে।
ঘটনা বর্তমানে চলে আসে। সিদ্ধু আর রঘু এতক্ষণ নন্দিনীকে এই পুরো বিষয়টা খুলে বলছিল। সেই ভূতর বাড়ির কয়েকটা জায়গায় সিদ্ধু, রঘু আর নন্দিনী মিলে কয়েকটা ছোট ছোট ক্যামেরা বসায় আর সেটা মনিটর করতে শুরু করে। তখনই সিদ্ধু দেখতে পায় নন্দিনী একা একাই কোথাও যেতে শুরু করে, কিন্তু একটা জায়গায় যাওয়ার পরে নন্দিনী খুব ভয়ানক একটা শব্দ শুনতে পায়, যেটা শুনে সে প্রচন্ড জোরে চিৎকার করে। এটা দেখে সিদ্ধু দৌড়ে সেখানে চলে যায় আর নন্দিনীকে শান্ত করে, জিজ্ঞেস করে কি হয়েছে। নন্দিনী তাকে সবকিছু খুলে বলে। সিদ্ধু খোঁজার চেষ্টা করে আসলে শব্দটা কোথা থেকে আসছিল, আর ঠিক তখনই আড়াল থেকে বের হয়ে আসে পুলিশ অফিসার শম্ভুনাথ। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। সিদ্ধু জিজ্ঞেস করে, আরে স্যার, আপনি এখানে কি করছেন? শম্ভুনাথ বলে, আমি তোমার ভিডিওগুলো এখন রেগুলার দেখি, তোমার ভিডিওগুলো আমার অনেক বেশি ভালো লাগে, বলা চলে আমি তোমার ফ্যান হয়ে গিয়েছি। আর তোমার লাইভ দেখে জানতে পারলাম তুমি ভূত এক্সপিরিয়েন্স করার জন্য এখানে এসেছো, তাই আমিও তোমার খুঁজে চলে এসেছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য। সিদ্ধু তার কথা মেনে নেয় আর বলে, যত বেশি লোক হবে তার তত বেশি ভালো হবে, আর এই জন্য শম্ভুনাথকে সে তার টিমে নিয়ে নেয়। রঘু আর শম্ভুনাথ সেখানে বাইরে এসে কথা বলতে শুরু করে, আর কথা বলতে বলতে তারা একটু দূরেই চলে যায়। সেখানে শুধুমাত্র নন্দিনী আর সিদ্ধু ছিল। নন্দিনী বলে, চারপাশের আবহাওয়াটা একেবারেই ভালো, নীরব নিরিবিলি। সিদ্ধু বলে, এমন একটা পরিবেশে চলো একটু রোম্যান্স করে নেই। এটা শুনে নন্দিনীও রাজি হয়ে যায়। ধীরে ধীরে নন্দিনী সিদ্ধুর কাছে আসে। যখনই তাকে কিস করতে যাবে, সিদ্ধু দেখতে পায় নন্দিনীর চেহারাটা ভূতের মতো হয়ে গেছে। সে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই দেখা যায় সিদ্ধু আসলে এতক্ষণ ঘুমিয়েছিল। তার ঘুম ভেঙে যায়, কিন্তু আশেপাশে কোথাও সে নন্দিনীকে দেখতে পায় না। নন্দিনীকে খুঁজতে শুরু করে। এরপরে রঘু আর শম্ভুনাথকেও বলে যে নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা তিনজন মিলেই নন্দিনীকে খুঁজতে শুরু করে। এরপরেই দেখা যায় তারা খুঁজতে খুঁজতে বিল্ডিং এর ভেতরে চলে আসে, কিন্তু হঠাৎ করেই কোনো অশরীরী শক্তি তাদের তিনজনকেই ধাক্কা দেয়, যার ফলে তারা তিনজনই নিচে পড়ে যায়। তারা তিনজনই পড়ে যেয়ে অনেক ব্যথা পেয়েছিল। সিদ্ধু তো একটু সময়ের জন্য জ্ঞানও হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরতেই দেখতে পায় তার হাতের ভেতরে একটা লকেট, আর লকেটটা দেখেই সে চিনতে পেরে যায়, কারণ অশোকের ভিডিওতে অশোকও ঠিক একই রকম একটা লকেট দেখিয়েছিল। সিদ্ধু তখনই একেবারেই কনফিউজড হয়ে যায় যে অশোকের হাতে থাকা লকেটটা তার কাছে কি করে আসলো। সে কিছুক্ষণ ভাবে, আর এরপরেই বুঝতে পারে এই লকেটের সাথে যেহেতু এই জায়গার অবশ্যই একটা কানেকশন রয়েছে, তাই হয়তোবা এই লকেটটা বারবার এখানেই ফিরে আসে। কেউ যদি এটা বাইরে নিয়ে যেতে চায়, তারপরেও পুনরায় সেটা আবারও এখানে ফিরে আসে। সিদ্ধু রঘুকেও বিষয়টা জানায়, আর ততক্ষণে শম্ভুরও জ্ঞান ফিরে গিয়েছিল। এদিকে নন্দিনীকে খুঁজে না পেয়ে অবশেষে সিদ্ধু তাকে কল করে। নন্দিনী কলটা রিসিভ করে, আর সে রেগেছিল, বলে বারবার আমাকে এভাবে কল করে বিরক্ত কেন করছো? সিদ্ধু বলে, তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো? এই তো আমরা কিছুক্ষণ আগেই ঠিকঠাকভাবে কথা বললাম, এখন তোমার আবার কি হলো? নন্দিনী বলে, আমি কবে তোমার সাথে কথা বলা শুরু করেছি যে কথা বলা বন্ধ করব? আর তুমি কি বলছো একটু আগে আমরা কথা বলেছি? তখন এই সিদ্ধু বলে, কেন তুমি আমার সাথে ঘোস্ট টাউনে আসোনি? নন্দিনী বলে, আমি তো আমার বাড়িতে রয়েছি, তোমার সাথে আমি সেখানে কি করে যাব? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার সাথে সেখানে যাব কি করে? আজকে তো আমি তোমাকে দেখেই নি। সিদ্ধু প্রচন্ড ভয় পেয়ে যায়। নন্দিনী যদি বাড়িতেই থাকে, নন্দিনীর বাড়ির সামনে থেকে এখান পর্যন্ত যে মেয়েটি এসেছিল সেটা কে ছিল? এই জায়গারই কোনো অশরীরী আত্মা কি তাদের উপরে ভর করেছিল? তাহলে এমনটা কি করে হলো? শম্ভুনাথও ভয় পেতে শুরু করে। শম্ভু আর রঘু সবকিছু শুনে ভয় পেয়ে যায়। রঘু বলে, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, এই জায়গাটা সত্যি সত্যি ভালো নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সিদ্ধুও বলে, হ্যাঁ, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তাই তারা সেখান থেকে চলে যাওয়ার প্রিপারেশন করে নেয়। তারা সেই পরিত্যক্ত বাড়ি থেকে বের হয়ে হাঁটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে তারা হতবাক হয়ে যায়, কারণ আবারও তারা সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তারা এরপরেই অন্য দিক দিয়ে যেতে থাকে। এভাবে কয়েকবার কন্টিনিউ করার পরে তারা হতাশ হয়ে পড়েছিল, কারণ তারা যেদিক দিয়ে যেভাবেই হাঁটছিল না কেন, কিছুক্ষণ পরে আবারও এই বাড়িতেই ফিরে আসছিল, অর্থাৎ তারা একটা লুপের মধ্যে ফেসে গিয়েছিল। তখনই সিদ্ধুর অশোকের ভিডিওর কথা মনে পড়ে। অশোকও তার ভিডিওতে বলেছিল এটা একটা লুপ হোলের মতো, চাইলেই একবারে এখান থেকে বের হওয়া যায় না, বারবার লুপে ফিরে আসতে হয়। কিন্তু তারপরও সে অনেক কষ্টে এখান থেকে ফিরে এসেছিল। সিদ্ধু ভাবতে থাকে অশোক আসলে কিভাবে এখান থেকে বের হয়েছিল। তারা আবারও অন্য দিক দিয়ে অন্যভাবে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এবার তারা বড়সড় একটা হল রুমের ভেতরে এসে পড়ে, যেটাকে দেখতে অনেকটা সিনেমা হলের মতো মনে হচ্ছিল। আর ঠিক তখনই তারা আবছায় একটা ছায়া দেখতে পায়। আরও একটু কাছে যেতেই
সেখানে তারা একটা মানুষকে দেখতে পায়, যে লোকটা আসলে টিকিট সেলারের মতো দেখতে। সে কাউকে টিকিট বিক্রি করছিল। রঘু, সিদ্ধু এবং শম্ভুনাথ তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। খালি একটা হলের ভেতরে এই লোকটা কার কাছে বা কি বিক্রি করছিল। যখনই তারা সেই লোকটার কাছাকাছি চলে যেতে যাবে, ঠিক তখনই প্রচন্ড একটা বিকট শব্দ হয়। তারা আবারও ভয় পেয়ে যায়, দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু একটু পরে সিদ্ধু খেয়াল করে সেখান থেকে রঘু মিসিং হয়ে গেছে। তারা রঘুকে খুঁজতে শুরু করে। চারপাশে রঘুকে খোঁজার পরে সেই পোস্টম্যান আঙ্কেলের সাথে তার আবার দেখা হয়। সিদ্ধু বলে, আপনি তো আমাদের এই জায়গার ঠিকানা বলে দিয়েছিলেন। আসার সময় আমার সাথে যে আঙ্কেল ছিল, আমরা আসলে তাকেই খুঁজছি, খুঁজে পাচ্ছি না আমি তাকে। সেই লোকটা বলে, তুমি কার কথা বলছো? তুমি যখন এখানে এসেছিলে আর আমাকে ঠিকানা জিজ্ঞেস করছিলে, তখন তুমি গাড়িতে একাই ছিলে, তোমার সাথে কেউ ছিল না। সিদ্ধু প্রচন্ড ভয় পেয়ে যায়। তার মানে কি রঘু আর নন্দিনীর বেশে যারা ছিল তারা কি সেই আত্মা ছিল যারা সিদ্ধুকে এখানে নিয়ে এসেছিল বা ফলো করছিল? সিদ্ধু অবাক হয়ে যায়। সিদ্ধু পুরো বিষয়টা ভালো করে বোঝার পরে হতবাক হয়ে যায়। এরপরে সে পোস্টম্যান আঙ্কেলকে সে জিজ্ঞেস করে, একটু আগেই তারা একটা হলের ভেতরে ছিল আর সেখানে তারা একটা লোককে টিকিট বিক্রি করতে দেখেছে। এই লোকটাকে? সেই লোকটা বলে, আসলে তার নাম সম্পদ। এখানে আগে সে অ্যাকাউন্টসের কাজ করত। আর এই বাড়িতে থাকা এলিজার সাথে এই সম্পত্তিরই আসলে পরকীয়ার সম্পর্ক ছিল, কিন্তু সেটা তার হাজব্যান্ড কখনোই জানতে পারেনি। আর এরপরে যখন সে এলোপাথারি একের পর এক সব মানুষকে মেরে ফেলে, সেখানে সে সম্পদকেও মেরে ফেলেছিল। সম্পদ আসলে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল। দাবা খেলায় সে একেবারে 1 নম্বর ছিল। এলিজার হাজব্যান্ড সম্পদকে যখন মেরে ফেলে, তখন তার অতৃপ্ত আত্মা এখানেই ঘুরে বেড়ায়। আর সেও প্রতিজ্ঞা করে সেই লকেটটা সে এলিজার হাজব্যান্ডের হাতে কখনোই পড়তে দেবে না। এই জন্য এই গোস্ট টাউনের আশেপাশেই এই লকেটটাকে সে বারবার বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে, যাতে এলিজার হাজব্যান্ড কোনোভাবেই এটাকে খুঁজে না পায়। এই গোস্ট টাউনে যখন অনেক বড় হত্যাকাণ্ড ঘটেছিল, এরপরে থেকেই এই সম্পদের আত্মায় বিভিন্নভাবে গ্রামবাসীদের ভয় দেখাতে শুরু করে, যার ফলে গ্রামবাসীরা এখানে আসাই বন্ধ করে দেয়। আর এতে করে সেই লকেটটা একেবারে নিরাপদে থেকে যায়। সেই পোস্টম্যান বলে, এখানে না আসাই ভালো, কেউ আসলে এখান থেকে আর ফেরত যেতে পারে না। আসলে সেই সম্পত্তির আত্মা এই জায়গাটাকে পুরো একটা পাজেলের মতো সাজিয়েছে। যেহেতু সে অনেক বুদ্ধিমান ছিল, সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে এটাকে একটা লুপহোল বানিয়ে ফেলেছে, যার ফলে ঘুরে ফিরে সবাই একই জায়গায় আসতে শুরু করে। সিদ্ধু তাকে জিজ্ঞেস করে, কোনো গ্রামবাসী যদি এখানে না আসে, তাহলে আপনি এখানে কেন এসেছেন? সেই পোস্টম্যান বলে, আসলে আমি ভুলে রাস্তা হারিয়ে এখানে চলে এসেছিলাম, আর আমিও তোমাদের মতো এখানেই ফেসে গিয়েছি। বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি তো এখানে ফেসেই গেছি, তোমরা চেষ্টা করে যাও, বের হতে পারো কিনা দেখো। এইসব কিছু শোনার পরে সিদ্ধু আর শম্ভুনাথ প্রচন্ড ভয় পেয়ে যায়। এছাড়া পোস্টম্যান যেহেতু বলেছিল এখানে আসার সময় সে একাই এসেছে, রঘুকে সেই পোস্টম্যান দেখেনি, তাই সিদ্ধুর সাথে সাথে তার আঙ্কেল রঘুকে কল করে। রঘু তার ফোনটা ধরার পরে বলে, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি তোমাকে কল করেও পেলাম না। এটা শুনেই সিদ্ধু নিশ্চিত হয়ে যায় এখানে আসার সময় নন্দিনী আর রঘুর বেশে যারা তার সাথে ছিল তারা আসলে এখানকারই অতৃপ্ত আত্মারা ছিল। এরপরে তারা দুজনেই বুঝতে পারে যে তারা ভয়ঙ্কর এক ফাঁদে পড়ে গেছে। এখান থেকে যে করেই হোক বের হতে হবে, কারণ সারা রাত এখানে থাকলে তারা নিশ্চিত মারা পড়বে। শম্ভুনাথ সিদ্ধুকে বলে, তুমি একদিকে যাও, আমি একদিকে যাই। যদি কোনো এক্সিট খুঁজে পাই তাহলে অবশ্যই একে অপরকে ফোন করে জানাবো। এরপরে তারা দুজনেই দুদিকে যেতে শুরু করে। আর যাওয়ার পরে তাদের দুজনের সাথেই ভৌতিক বিভিন্ন কর্মকাণ্ড ঘটতে শুরু করে। এদিকে সিদ্ধু কোনোভাবেই কোনো এক্সিট খুঁজে পাচ্ছিল না, এখান থেকে বের হবে কি করে। তখনই তার অশোকের কথা মনে পড়ে। আসলে এখানে আসার আগে সে অশোকের কয়েকটা ভিডিও খুব ভালো করে দেখেছে, যেখানে অশোক এখান থেকে বের হওয়ার কয়েকটা মেথডও বলেছিল, আর সেই মেথডটাই ফলো করে সিদ্ধু। কিন্তু একটু পরেই ভয়ানক এক বিকট আওয়াজ সিদ্ধু শুনতে পেয়ে যায়, আর পেছনে ফিরতেই সে তার সামনে ছোট্ট একটা মেয়েকে দেখতে পায়, এলিজার ছোট্ট মেয়ের আত্মাকে। মেয়েটি শুধু সিদ্ধুর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলছিল, লকেটটা আমাকে দিয়ে দাও, লকেটটা দিয়ে দাও। এতে সিদ্ধু ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ঠিক তখনই তার সামনে সে আরো দুটো আত্মাকে দেখতে পায়, এলিজা আর সম্পদের আত্মাকে। তারাও তাকে বলছিল, লকেটটা দিয়ে দাও, লকেটটা দিয়ে দাও। সিদ্ধু কি করবে বুঝতে না পেরে সে উঠে পড়ে দৌড়াতে শুরু করে। আরও একটু সামনে যেতেই এলিজার হাজব্যান্ড ড্যানিয়েলের আত্মা সিদ্ধুর সামনে চলে আসে। সেও তাকে একইভাবে জিজ্ঞেস করছিল, লকেটটা কোথায়? ওটা আমাকে দিয়ে দাও, আমি দেখতে চাই। তখনই সেখানে এলিজা চলে আসে। এলিজা বলে, লকেটটা আমাকে দিয়ে দাও, কারণ এলিজা এখনো চাইছিল না যে তার হাজব্যান্ড জেনে যাক তার ভালোবাসার মানুষটা আসলে কে ছিল। আর এটা নিয়ে সেখানে ড্যানিয়েল আর এলিজার মধ্যেই ঝামেলা লেগে যায়। এদিকে সেখানে ছোট্ট মেয়ের আত্মাটাও চলে আসে। ভূতেদের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল, আর তার
তাছাড়া তারা রেগে গিয়ে সিদ্ধুর উপরেও হামলা করে বসে। সিদ্ধু প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। লকেটটা নিয়ে সে সেখান থেকে কোনো মতে বের হয়ে আসে, কিন্তু দৌড়াতে যেয়ে হঠাৎ করেই সিদ্ধুর হাত থেকে লকেটটা ছিটকে পড়ে যায় আর আত্মারা সেদিকে চলে যেতে শুরু করে। সিদ্ধু ভাবে এটাই সুযোগ আত্মাদের ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার। ভোর হতে হতে সেই ঘোস্ট টাউনের বাইরে চলে আসে। অবশেষে সিদ্ধুর বুকে পানি ফিরে আসে আর বুঝতে পারে সেই আত্মাদের হাত থেকে সে বেঁচে গেছে। গাড়ি নিয়ে যখনই সিদ্ধু সেখান থেকে ফিরে আসছিল, হঠাৎ করেই একটা পুরাতন পোস্টার সে দেখতে পায়। আর এই পোস্টারটা ছিল সেই পোস্টম্যানের, যে গতকাল রাতেই তাকে কয়েকবার ইনস্ট্রাকশন দিয়েছে। আর সেই পোস্টারের ইনফরমেশন অনুযায়ী সেই পোস্টম্যান অনেক আগেই মারা গিয়েছিল। তাদের সাথে যে পোস্টম্যান কথা বলেছিল সেটাও আত্মাই ছিল। সে কোনো রকমে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়েই তার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করে দেয়। দেখা যায় রাতারাতি সিদ্ধুর সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। এদিকে নন্দিনীও বুঝতে পারে এবার সিদ্ধু যে ভিডিও বানিয়েছে এটা পুরোপুরি সত্যি, আর এই জন্য সে তাকে ক্ষমা করে দেয়, আবারও ভালোবাসতে শুরু করে। এদিকে মানুষের মুখে তখন একটাই কথা ছিল, ঘোস্ট টাউন থেকে সিদ্ধু বেঁচে ফিরেছে। এই জন্য বিভিন্ন জায়গায় তার ইন্টারভিউও নেওয়া হয়। অবশেষে সিদ্ধু একটা টিভিতে ইন্টারভিউ দেয়। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি ভিডিওতে বলেছিলেন প্রথমে শুরুতে আপনার আঙ্কেল রঘু এবং আপনার প্রেমিকা সেখানে গিয়েছিল, কিন্তু পরে বলেছেন তারা যায়নি, কোনটা আসলে সত্যি? তখন সিদ্ধু পুরো বিষয়টা খুলে বলে যে তার সাথে যারা গিয়েছিল তারা আসলে আত্মা ছিল। এরপরে সেখানে জিজ্ঞেস করা হয়, তাহলে সেই ইন্সপেক্টর শম্ভুনাথ কোথায়, যে আপনার থেকে আলাদা হয়ে পথ খুঁজতে গিয়েছিল, যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি? সিদ্ধু বলে সেটা নিয়ে সেও চিন্তিত রয়েছে, হয়তোবা এখনো শম্ভুনাথ সেই লুপের ভেতরেই ফেসেছিল, এখনো বের হতে পারেনি, আর এই জন্যই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিদ্ধু সেখানে আরো বলে সে আবারও সেখানে যাবে আর শম্ভুনাথকে খুঁজে বের করার চেষ্টা করবে। ইন্টারভিউ শেষ করার পরে সে যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিল, সেখানে একজন লোক ক্লিনিং এর কাজ করছিল। সিদ্ধু যখনই তার দিকে তাকায় তার কাছে মনে হতে থাকে এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু সে সেটা মনে করতে পারছিল না। যখনই সে তার পাশ দিয়ে যায় একটু পরেই সিদ্ধুর মনে হতে থাকে, আরে এটা তো সেই সম্পদ, এলিজার বয়ফ্রেন্ড, ও এখানে কি করছে? সিদ্ধু ঘামতে শুরু করে আর তখনই সে তার পকেটে কিছু একটা অনুভব করে। পকেটে হাত দিতেই সিদ্ধু সেই লকেটটা খুঁজে পায়। এই লকেটটা তার কাছে কি করে আসলো? এটা তো সেই ভুতুরে শহরে সে ফেলে দিয়ে এসেছিল। সিদ্ধু তখনই সেই ওয়াশরুমে ভয়ঙ্কর সেই আওয়াজটা আবারও শুনতে পায়। আসলে সম্পদের আত্মা সেখানে চলে এসেছিল আর বলছিল সেই লকেটটা আমার চাই, আমাকে দিয়ে দাও। সিদ্ধু প্রচন্ড ভয় পেতে শুরু করে। সিদ্ধু এরপরেই ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। পিছনে দাঁড়িয়েছিল সম্পদের সেই অতৃপ্ত আত্মা, যে সিদ্ধুর উপরে অ্যাটাক করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির শুরুতে যে অশোককে দেখানো হয়েছিল সে কোনো রকম ভাবে এখান থেকে বের হতে পেরেছিল, কিন্তু আত্মা তাকে পিছু করেছিল আর মেরে ফেলেছিল। সিদ্ধুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সে সেখান থেকে বের হতে পেরেছিল ঠিকই, কিন্তু লকেটটা তার কাছে থেকে গিয়েছিল। আর সম্পদ সেই লকেটের বাহানা সিদ্ধুকেও মেরে ফেলে হয়তোবা। আসলে সম্পদের আত্মাই হচ্ছে সেই শহরের সবথেকে বড় ভূত, যে সেই শহরটাকে একটা লুপহোল বানিয়ে রেখেছিল। সে সেখানে কাউকে আসতেও দিত না, যেতেও দিত না। আর যদি কেউ সেখানে চলেই আসতো তাহলে সে তাকে শহরের ভেতরেই মেরে ফেলতো, আর যদি কেউ বাইরে বের হয়ে আসতো তাহলে রকেটের বাহানায় সে তাকেও মেরে ফেলতো। শম্ভুনাথ হয়তোবা সেই শহর থেকে বের হতে পারেনি, তার আগেই তাকে মেরে ফেলেছে, আর সিদ্ধু বের হয়ে গিয়েছিল, এই জন্য তাকেও মেরে ফেলে। তো এই হরর থ্রিলার মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।